নাইটস টেম্পলারের আসল গল্প। রেড ক্রসের উত্থান। সাল 1119। প্রথম ক্রুসেডের আগুন এখনও পবিত্র ভূমিতে ঝলসে উঠছে। জেরুজালেমের রক্তমাখা পাথরের মাঝে কিছু পরিশ্রান্ত কিন্তু দৃঢ় কল্পনাশক্তির নাইট সোলোমনের মন্দিরের ধ্বংসাবশেষের সামনে হাঁটু মুচড়ে বসে। এরা সাধারণ যোদ্ধা নয়, এরা পুরুষ যারা ধন, খেতাব এবং আকাঙ্ক্ষা ত্যাগ করে কিছু আরও বড় উদ্দেশ্যে শপথ করেছে, পিলগ্রিমদের রক্ষা করা এবং পবিত্র রিলিক্সের পাহারাদারি। এরা প্রথম টেম্পলার, এবং এই পোড়া শুরু থেকেই একটি কিংবদন্তি জন্ম নেয়। তাদের মাঝে একজন অসাধারণ দৃঢ় বিশ্বাসী এবং অস্বাভাবিক শান্ত পুরুষ উঠে আসে, জ্যাক ডি মোলায়, একজন ফরাসি অভিজ্ঞানী যোদ্ধা, যিনি বিশ্বাস করেন যে তাদের মিশন শুধু বিশ্বাসীদের নিরাপদে নিয়ে যাওয়ার চেয়ে অনেক বড়। তার নেতৃত্বে নাইটস টেম্পলার শুধু একটি সামরিক ব্রাদারহুড নয়, তারা ব্যাংকার, কূটনীতিক, গুপ্তচর এবং ঐশ্বরিক সত্যের অনুসন্ধানী হয়ে ওঠে। যতটা তাদের ধনসম্পদ বৃদ্ধি পায়, ততই তাদের প্রভাব বিস্তৃত হয়। তারা আর্জন থেকে আন্টিওচ পর্যন্ত কমান্ডারির প্রতিষ্ঠা করে, যা সোনালী, বার্তা এবং গোপনীয়তার প্রবাহের ধমনী হয়ে ওঠে। কিন্তু সবার মধ্যে জ্যাকের দৃষ্টিভঙ্গি নিয়ে একমত নয়। প্যারিসের তাদের মন্দিরের মোমবাতির আলোতে একটি গোষ্ঠী উঠে আসে, ভেলোড ক্রস, একটি গোপন চক্র যা বিশ্বাস করে টেম্পলারদের প্রকৃত শক্তি রিলিক্স রক্ষা করার মধ্যে নয়, বরং সেগুলি নিয়ন্ত্রণ করার মধ্যে রয়েছে। এদিকে জ্যাক মন্দির পাহাড়ের নিচে গোপনে খনন কাজ চালিয়ে যায়, ধন অনুসন্ধান না করে, বরং এমন কিছু খুঁজতে যা ক্রুসেডারদের আগমনের অনেক আগে থেকেই মাটির নিচে লুকানো ছিল। ভেলোড ক্রস প্রথম পদক্ষেপ নেয়, ইসলামী মিস্টিক এবং হতাশাগ্রস্ত খ্রিস্টান পণ্ডিতদের সাথে জোট গঠন করে, যা দীর্ঘকাল ধরে গির্জার দ্বারা গোপন রাখা নিষিদ্ধ জ্ঞান উন্মোচন করতে। এরপর এক গভীর রাতে একজন নাইট অদৃশ্য হয়ে যায়। তার রক্ত একটি সিল করা কক্ষের কাছে পাওয়া যায়, যা সম্প্রতি মন্দিরের ধ্বংসাবশেষের নিচে আবিষ্কৃত হয়েছে। তার পেছনে ছেড়ে যাওয়া কিছু শব্দ, একটি ছেঁড়া পত্রিকার উপর লাতিন ভাষায় লেখা, নানারম, নানফরম, সেড ভেরিটাস। সোনালি নয়, লোহা নয়, কিন্তু সত্য এভাবেই শুরু হয় ফাটল। রেড ক্রস, যা একসময় পবিত্রতা এবং ঐক্যের প্রতীক ছিল, এখন দুটি ছায়া ফেলছে। এক পক্ষ ঈশ্বরের প্রতি শপথবদ্ধ, অন্য পক্ষ প্রকাশের প্রতি। এবং কোথাও জেরুজালেমের পাথরের নিচে কিছু প্রাচীন কিছু সঞ্চালিত হচ্ছে, কিছু যা কোন পক্ষই প্রস্তুত নয় মোকাবিলা করার জন্য। আগুনের বাণী। পিরেনিস পর্বতমালার খাঁজে ঝড়ের শব্দ শোনা যায়, যেখানে মনসেগুর দুর্গের চারপাশে এক তুমুল ঝড় ওঠে। একটি দুর্গ, যা একসময় ক্যাথারের ছিল, এখন টেম্পলারদের দ্বারা পুনর্ব্যবহৃত হয়েছে, যুদ্ধের চেয়ে অনেক বেশি বিপজ্জনক কিছু করার জন্য। এর গভীরতম গোপন কক্ষে, যেখানে কোনো অনুসন্ধিৎসু চোখ এবং গির্জার অনুসন্ধানকারীরা পৌঁছাতে পারে না, সেখানে এক ধরনের অমূল্য রিলিক লুকানো রয়েছে, একটি প্রাচীন পাণ্ডুলিপি, যার সুর লেখা মুছে গেছে, ভাষা প্রাচীন, কিন্তু নিঃসন্দেহে শক্তিশালী। এটি বলা হয় যে পাণ্ডুলিপিটি নিজেই যিশু নাজরেথের হাতে লেখা। প্রচলিত বাইবেল গসপেলগুলির বিপরীতে, এটি কেবল অলৌকিক কীর্তি বা শহীদত্বের কথা বলে না, বরং এটি একটি বার্তা দেয় যা সমস্ত ধর্মের জন্য। এটি অন্তর্দৃষ্টি দ্বারা ঐক্যের কথা বলে, এক অলৌকিক শক্তি যা গির্জা বা নবীজনের সাথে সম্পর্কিত নয়, বরং মানব নির্বাচন থেকে উদ্ভূত। একটি বিপ্লবী গ্রন্থ, একটি হুমকি। জ্যাক ডি মোলায় এখন তার সম্ভাবনার পুরোপুরি সচেতন, তা ধ্বংস করার সাহস পায় না, এবং তা প্রকাশও করে না। সে এটি একটি গোপন টেম্পলার চক্রের কাছে সঁপে দেয়, যারা কেবল তার প্রতি বিশ্বস্ত। তারা একে ইভাঞ্জেলিয়াম ইগনিস, আগুনের বাণী, বলে ডাকে, কারণ যারা এটি পড়ে তারা মনে করে যেন এটি তাদের আত্মার গভীরে জ্বলে ওঠে। একজন নাইট চোখ হারিয়ে ফেলে এই পাণ্ডুলিপি পড়ে। অন্য একজন আত্মহত্যার চেষ্টা করে, দাবি করে যে সে আগুনে জান্নাত দেখেছে। কিন্তু ভেলোড ক্রস ইতিমধ্যেই এর অস্তিত্ব জানে। ঠান্ডা এবং হিসাবী ভাই ম্যাথিউ, গ্র্যান্ড আর্কাইভিস্টের নেতৃত্বে, তারা শক্তিশালী সারাসেন মিস্টিকদের সাথে আলোচনায় বসে, যারা পাণ্ডুলিপিটিকে মনে করে খোলামেলা শিক্ষার প্রমাণ, যা খলিফাতের স্বর্ণযুগে দাফন করা হয়েছিল। ম্যাথিউয়ের কাছে এই বাণী শুধুমাত্র একটি আধ্যাত্মিক প্রকাশ নয়, এটি একটি অস্ত্র, পূর্ব ও পশ্চিমের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করার একটি উপায়। এদিকে উত্তর দিকে পোপ ক্লিমেন্ট পঞ্চমের করিডোরে গুঞ্জন শুরু হয়, মঠের রোমে শুশ্রূষাকারীদের দ্বারা ফিসিয়ে বলা হয়, টেম্পলাররা ধর্মবিরোধিতা ধারণ করছে। তবে পোপকে যা সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে, তা হল ধর্মবিরোধিতা নয়, বরং এটি হল ভবিষ্যৎবাণী। কারণ আগুনের বাণীতে একটি রহস্যময় লাইন লুকানো রয়েছে, এক নতুন মসিহা জন্মের অধিকার দ্বারা নয়, বরং আবিষ্কৃত সত্যের মাধ্যমে উঠবেন। একটি মরা গির্জার জন্য, যা দুর্নীতি ও যুদ্ধ দ্বারা আক্রান্ত, এটি শুধু বিপজ্জনক নয়, এটি একটি মহাপ্রলয়। যদি ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়, তাহলে এটি পোপীয় কর্তৃত্বের শতাব্দীজীবিত শাসন শেষ করে দিতে পারে। এবং তাই ধীরে ধীরে ভ্যাটিকান ষড়যন্ত্র শুরু করে। এখন পাণ্ডুলিপিটি আরেকটি রিলিক নয়, এটি একটি টাইম বোম্ব। এবং ভুল হাতে এটি খ্রিস্টান বিশ্বের সমস্ত অগ্নি জ্বালিয়ে দিতে পারে।
ভ্রাতৃত্বে রক্ত। এটি একটি নীরবতার সাথে শুরু হয়, যা প্রার্থনার জন্য খুব গভীর। প্যারিসের টেম্পলার ক্যাপেলের ঠান্ডা পাথরের পবিত্র স্থানে ভোর আসে ঘণ্টা দিয়ে নয়, বরং চিৎকারের সাথে। ভাই আলারিক অর্ডারের সম্মানিত কোষাধ্যক্ষ পবিত্র বেদির কাছে হেলান দিয়ে মাটিতে পড়ে রয়েছেন, তার রক্তের পুল পবিত্র রক্তস্বরূপ ক্রুসিফিক্সের নিচে ছড়িয়ে পড়েছে। তার চোখ উপরে ফেলা হয়েছে, জিহ্বা কাটা, এবং হাত মিথ্যা প্রার্থনায় জড়ানো। তার উপরে বেদির কাঠে ধারালো ছুরি দিয়ে খোদিত একটি আতঙ্কজনক প্রতীক, একটি কালো ক্রস, যা একটি সাপ দিয়ে জড়িয়ে রয়েছে। ভ্রাতৃত্ব স্তম্ভিত হয়ে পড়ে। আলারিক ছিলেন শুধুমাত্র একজন কর্মচারী নয়, তিনি অর্ডারের গোপন ভল্টের চাবি ধারণ করতেন, লুকানো দুর্গের মানচিত্র এবং তাদের আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেমের কোডেড খাতা। তার মৃত্যু শুধুমাত্র ধর্মীয়ভাবে অবমাননা করছিল না, এটি একটি কৌশল ছিল। সন্দেহের ছড়িয়ে পড়া একটি মহামারীর মতো দ্রুত বৃদ্ধি পায়। উচ্চ দেয়াল এবং পুরু টেপেস্ট্রির মাঝে টেম্পলাররা তাদের নিজেদের সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ভাইরা ফিসিস করে বলে যে ভেলোড ক্রস আরও সাহসী হয়ে উঠেছে, আর কেবল নিয়ন্ত্রণ করতে সন্তুষ্ট নয়, তে এখন ভিতর থেকে আক্রমণ করছে। অন্যরা বিশ্বাস করে যে আলারিক হয়তো আগুনের বাণী সম্পর্কে কিছু আবিষ্কার করেছে, এমন কিছু যা তার ভাগ্য সিওত করে দিয়েছিল। এটিএন, জ্যাক ডি মোলায়ের তরুণ সেক্রেটারি, তার গুরুকে নিবিড়ভাবে দেখছে। সে দেখতে পায় জ্যাকের কাঁধে বোঝা ভারী হয়ে উঠছে, দীর্ঘ নীরবতা, অর্ধেক শেষ হওয়া প্রার্থনা, যেভাবে সে তার অধ্যয়ন কক্ষ বন্ধ করে দেয় এবং বালিশের নিচে একটি ছুরি রেখে ঘুমায়। এটিএন ভাবতে শুরু করে, জ্যাক কি সত্য রক্ষা করছে, নাকি তা দ্বারা গ্রাসিত হয়ে যাচ্ছে। সেই রাতে এটিএন প্যারিস কমান্ডারের নিচে একটি গোপন গলি আবিষ্কার করে, একটি সুড়ঙ্গ যা একটি কক্ষে নিয়ে যায়, যেখানে স্ক্রোল এবং রিলিক্স রয়েছে যা টেম্পলারদের থেকেও পুরনো। তাদের মধ্যে আলারিকের শেষ ডায়েরি, কোনায় ছেঁড়া, যার একটি চূড়ান্ত এন্ট্রি লাতিন ভাষায় কাঁপানো হাতে লেখা, সে আমাদের মাঝে হাঁটছে, বিশ্বাসে আবৃত, আগুনে মোড়া। গসপেল বেছে নিয়েছে। কিন্তু সবাই যে এটি পড়ে, তারা মুক্তি পায় না, এবং তারপর মোমবাতি নিভে যায়। অন্ধকারে পা রাখার শব্দ। অন্যত্র রোমে পোপ ক্লিমেন্ট একটি অস্বাক্ষরিত পত্র গ্রহণ করেন। রক্তবর্ণ কালি দিয়ে একটি সরল বার্তা, গসপেল শ্বাস নিচ্ছে। সাপ কুঁকড়ে যাচ্ছে। তুমি ইতিমধ্যেই খুব দেরি করে ফেলেছ। আলারিকের হত্যা কোনো এলোমেলো কাজ ছিল না, এটি একটি সংকেত। একটি পবিত্র যুদ্ধে প্রথম আঘাত, যা তলোয়ারের যুদ্ধ নয়, আত্মার যুদ্ধ। এবং কোন নাইট, যতই ধার্মিক হোক, এই সংগ্রাম থেকে পরিবর্তিত হয়ে বের হবে না। একটি নিষিদ্ধ বংশপরম্পরা। হত্যার বছরগুলি আগে, আগুনের বাণী আবিষ্কৃত হওয়ার আগে, বিশ্বাসঘাতকতার গুঞ্জন শোনা যাওয়ার আগে, ছিল একটি প্রেম। স্যার গিলিয়াম দ্য রুয়েন, একজন প্রবীণ টেম্পলার নাইট, মানবিক, শিক্ষিত, এবং নিঃশব্দ একাকিত্বের বোঝা বহনকারী, একরের কাছে বসবাসকারী একটি মুরিস চিকিৎসক এবং পণ্ডিত, লায়লা বিন্ট জাহরার সাথে পরিচিত হন। তার পরিবার তার বংশপরম্পরা ট্রেস করেছিল ডেভিডের ঘর থেকে, এক অটুট মিস্টিক এবং রাজবংশের সূত্রে, যা দীর্ঘ সময় ধরে খ্রিস্টান এবং ইসলামী শাসকদের দ্বারা স্বীকার করা হয়েছিল। তাদের সম্পর্ক ছিল নিষিদ্ধ। তাদের আলাপ শুরু হয়েছিল ধর্মতত্ত্ব এবং চিকিৎসা নিয়ে বিতর্ক থেকে। কিন্তু রাতে জলপাই গাছের নিচে বিতর্কে সময় কাটানোর পর, তাদের যুদ্ধবিধ্বস্ত বাহ্যিকতা কিছু এমন কিছুতে পরিণত হল যা তারা উচ্চারণ করতে পারেনি। সেই গোপন আশ্রয়ে, তলোয়ার ও স্ক্রোলের মাঝে, লায়লা একটি সন্তান ধারণ করেন, আরমান্ড। যে বিপদ তার অস্তিত্বের কারণে তৈরি হয়েছিল তা জানিয়ে, গিলিয়াম লায়লা এবং তাদের নবজাতক পুত্রকে দক্ষিণ ফ্রান্সে একটি গোপন টেম্পলার আশ্রয়ে সোপর্দ করেন, শপথ করে বলেন কখনো তাদের প্রকাশ করবেন না। এমনকি জ্যাক ডি মোলায়ের কাছেও না। কিন্তু সময় অত্যন্ত নির্মম। এখন অনেক বছর পর, আরমান্ড একজন আকর্ষণীয় তরুণ, যার উপস্থিতি এবং অদ্ভুত বুদ্ধিমত্তা রয়েছে। সে তিনটি পৃথিবীর উত্তরাধিকার বহন করে, খ্রিস্টান, ইহুদি এবং ইসলামিক। এবং তবুও, সে কোনটারই অংশ নয়। গোপনীয়তায় বেড়ে ওঠা, প্রাক্তন ক্যাথার এবং আন্দালুসীয় দার্শনিকদের দ্বারা শিক্ষা পাওয়া, সে অদ্ভুত দৃষ্টিভঙ্গি পেতে শুরু করে, এটি কোনো স্বপ্ন নয়, বরং স্থান এবং মানুষ, যাদের সে কখনো দেখেনি, এবং আগুনে খোদিত প্রতীকগুলির সজীব ঝলক। একদিন এক তীব্র ঘটনাবলী পর আরমান্ড যা দেখেছিল তা আঁকে, একটি রক্তলাল ক্রস, যার চারপাশে একটি সাপ জড়িয়ে আছে, ঠিক সেই চিহ্ন যা আলারিকের হত্যার দৃশ্যে পাওয়া গিয়েছিল। একটি চিহ্ন যা তাকে কখনো দেখানো হয়নি। এটিএন এখন আরমান্ডের অনিচ্ছুক রক্ষক, টুকরাগুলো একত্রিত করতে শুরু করে। এই ছেলে শুধু একটি নিষিদ্ধ প্রেমের সন্তান নয়। সে গসপেলের ভবিষ্যদ্বাণীর প্রতীক, আব্রাহামিক বংশপরম্পরার একটি জীবন্ত মিলন। যদি গির্জা তাকে আবিষ্কার করে, তাহলে তাকে একজন ধর্মভ্রষ্ট হিসেবে স্বীকার করা হবে। যদি ভেলোট ক্রস তাকে পায়, তাহলে তাকে একটি পুতুল মসিহা হিসেবে ব্যবহার করা হবে। আর তাই, তার রক্ষকরা একে একে মারা যেতে শুরু করে। এক এক করে, তার শিক্ষক, তার তলোয়ার শিক্ষক, তার মায়ের পুরানো বিশ্বাসপত্র, যাদের ঠোঁট সেলাই করা এবং জিহ্বা কাটা অবস্থায় পাওয়া যায়।
বার্তা স্পষ্ট, কেউ জানে আর্মান্ডের রক্ত পবিত্র এবং তারা কাছে আসছে। এদিকে লায়লা তার একটি নিজস্ব দর্শন লাভ করেন, একটি চিঠির আকারে যা গলিত মোম দিয়ে সিল করা এবং একটি অসম্ভব প্রতীকে সজ্জিত, একটি হিজাব, একটি ক্রস এবং একটি তারা, যেগুলি তাদের কেন্দ্রে একত্রিত। বার্তাটি ছিল, তোমার পুত্রই চাবি। যখন বিশ্বাসীরা অন্ধ, তখন রক্তই দেখতে পাবে। এই মুহূর্ত থেকে আর্মান্ড আর একটি শিশু নয়, সে একটি জীবন্ত ধর্মবিরোধিতা, একটি চলন্ত গসপেল। এবং সে তা পছন্দ করুক বা না করুক, পৃথিবী শীঘ্রই তাকে মুকুট পরাতে অথবা তাকে হত্যা করতে চেষ্টা করবে। লোহা এবং ধূপের বিশ্বাসঘাতকতা। ক্ষয় বাইরের থেকে আসে না, এটি ভিতরে পৌঁছে যায়। প্যারিস কমান্ডারির পবিত্র হলে জ্যাক ডি মোলায় তার বাকি কাউন্সিলকে একত্র করেন চ্যাপ্টার হাউসের মোমবাতির আলোতে। উপরের পাথরের খোদিত টেম্পলাররা যেভাবে তাদের চোখ মেলে তাকিয়ে থাকে, তাতে মনে হয় যেন তারা নীরব বিচার করছে যখন উত্তেজনা বেড়ে যায় এবং ঐক্য ভেঙে পড়ে। কিন্তু জ্যাকের ডানদিকে, সর্বদা শান্ত, সর্বদা সঠিক, বসে আছেন ভাই ম্যাথিউ, অর্ডারের গ্র্যান্ড আর্কাইভিস্ট, নিষিদ্ধ গ্রন্থের রক্ষক, মৃত ভাষার অনুবাদক, এবং একজন পুরুষ যার হাসি কখনো তার চোখে পৌঁছায় না। জ্যাক যা জানেন না তা হল, ম্যাথিউ ইতিমধ্যেই তার পছন্দ করে নিয়েছেন। সর্বনাশের অন্ধকারে সোরবনে একটি গোপন গুহায় ম্যাথিউ গোপনে ফিলিপ চতুর্থের দূতদের সাথে সাক্ষাৎ করেন। ফরাসি মুকুট, যা টেম্পলারদের প্রতি গভীরভাবে ঋণী, অর্ডারের স্বাধীনতা এবং তার গুজব রিলিক্সকে রাজকীয় ও ধর্মীয় নিয়ন্ত্রণের জন্য হুমকি হিসেবে দেখে। গির্জা সংগোপনে সতর্ক, রাজসিংহাসন হতাশ, এবং ম্যাথিউ চিরকাল সুযোগ সন্ধানী, নিজেকে ভয়ের ও আকাঙ্ক্ষার মধ্যে একটি সেতু হিসেবে স্থাপন করেন। কিন্তু এটি রাজা বা পোপের প্রতি বিশ্বস্ততার জন্য নয় যা তাকে চালিত করে। ম্যাথিউ নিজে চায় আগুনের বাণী। সে বিশ্বাস করে যে এতে একটি সাইফার, একটি আকাশগামী অ্যালগোরিদম রয়েছে যা প্রতীক এবং ভাষায় কোডিত, যা কেবল আধ্যাত্মিক সত্য নয়, বরং একটি শক্তির মানচিত্র উন্মুক্ত করে যা গির্জার চেয়ে অনেক পুরনো। তার উদ্দেশ্য ইতিহাস পুনর্লিখন করা, সংরক্ষণ করা নয়। তাহলে ম্যাথিউ উভয় পক্ষকে গোপন তথ্য সরবরাহ করে। সে টেম্পলারের হিসাবগুলি রাজা কর্তৃক নিযুক্ত অনুসন্ধানকারীদের কাছে পাঠায়, দুর্গগুলির মানচিত্র পোপের এজেন্টের কাছে, এবং জাল চিঠি প্রদান করে যা বলে যে জ্যাক রোমের বিরুদ্ধে আধ্যাত্মিক যুদ্ধ ঘোষণা করতে চান। তবে এমনকি তিনি একা কাজ করেন না, কারণ ভেলোট ক্রোশও তাকে পর্যবেক্ষণ করছে। তাদের প্রকৃত নেতা অজানা, একাধিক পরিচয়ে আবৃত, ইভেন্টগুলিকে ফিসফিসানি এবং তলোয়ার দিয়ে পরিচালিত করছে। তাদের কাছে ম্যাথিউ একটি দাবা পাদু, কিন্তু একজন যাকে তারা শেষ মুহূর্ত পর্যন্ত ব্যবহার করতে পারে। অর্ডারের মধ্যে জ্যাক অনুভব করতে শুরু করেন যে দেয়ালগুলো তার দিকে আসছে। রোম থেকে চিঠি প্রতিক্রিয়া পায় না। জার্মানি এবং আর্জনের কমান্ডারিরা নীরব হয়ে পড়ে। তার সবচেয়ে বিশ্বস্ত কমান্ডার একটি শিকার দুর্ঘটনায় মারা যায়। ধর্মবিরোধিতা, সারাসেন বাণিজ্যীদের হাতে সোনা চলে যাওয়ার গুজব ছড়িয়ে পড়ে, রিলিক্সগুলি ভুল পতাকার অধীনে সীমান্ত পার করা হচ্ছে বলে শোনা যায়। তারপর আঘাত আসে। জ্যাককে প্যারিসে রাজা সঙ্গে একটি বৈঠকের অজুহাতে ডাকা হয়। যখন সে পৌঁছায়, প্রাসাদের প্রহরীরা তাকে ঘিরে ফেলে। কোন বিচার না, কোন সতর্কতা না, শুধু লোহা শিকল এবং ধূপের ভরা হলরুম যা শত্রুতায় পরিণত হয়। ম্যাথিউ ছায়ায় দাঁড়িয়ে তার পোশাকের নিচে একটি ব্যাগ আঁকড়ে ধরেন। ভিতরে মনসেগুরের কোঅর্ডিনেট, যেখানে আগুনের বাণীর শেষ পরিচিত আশ্রয় ছিল, এবং কিছু একটি আংটি, একটি সাধারণ রূপালী ব্যান্ড যা একটি প্রাচীন প্রতীকে খোদিত, একটি সাপ যা নিজের শরীর খেতে খেতে চলে। বিশ্বাসঘাতকতা শুধু রাজনৈতিক নয়, এটি ব্যক্তিগত। এবং এই মুহূর্তে ভবিষ্যৎবাণী শ্বাস নিতে শুরু করে। টেম্পলাররা যুদ্ধ দ্বারা পরাজিত হবে না, বরং ফিসফিসানি দ্বারা। তলোয়ার দ্বারা নয়, বরং ভাঙা বিশ্বাসের মাধ্যমে। ট্রপিক 6, ছাইয়ের রাত, 1-3 শুক্রবার, অক্টোবর 1307। একটি তারিখ যা গির্জা দ্বারা নয়, বরং তাদের দ্বারা স্মরণ করা হবে যারা এর ছায়ায় রক্তপাত করেছে। অর্ডারটি দ্রুত এবং চূড়ান্ত। সিল করা নথি, যা পোপ ক্লিমেন্টের নীরব আশীর্বাদে মাসখানেক আগে প্রস্তুত করা হয়েছিল, তা ভোরে উন্মুক্ত করা হয়। সেগুলি কালো পোশাক পরা অনুসন্ধানকারী এবং রাজকীয় মার্শালদের মাধ্যমে বহন করা হয়, যারা ফ্রান্সের প্রতিটি পোস্টকে নির্দেশ দেয় যে তারা টেম্পলারদের সকল সদস্যকে আটক করবে। অভিযোগ, ধর্মবিরোধিতা, ধর্মকে অবমাননা, মূর্তি পূজা। কিন্তু কারোই প্রশ্ন করার সময় দেওয়া হয়নি। ফ্রান্স জুড়ে শিখা উত্থিত হয়। টেম্পলার গির্জাগুলো প্রার্থনার মাঝখানে আক্রমণ করা হয়। ভ্রাতৃত্বের সদস্যদের তাদের আশ্রয় থেকে টেনে আনা হয়, তাদের সাদা ম্যান্টেল থেকে সরিয়ে ফেলা হয় এবং নীরবতায় প্রহার করা হয়। প্যারিসে কমান্ডারিটি গভীর রাতে ভেদ করা হয়। জ্যাক ডি মোলায়, শিকল পরানো, আঘাতপ্রাপ্ত এবং রক্তাক্ত, রাস্তা দিয়ে এক অপরাধীর মতো প্রদর্শিত হয়। জনতা দেখছে, বুঝে উঠতে পারছে না তারা কি ন্যায় বিচার দেখছে, নাকি কিছু অন্ধকার।
রাজকীয় কারাগারে অত্যাচার শুরু হয়। টেম্পলারদের চামড়া ছিঁড়ে ফেলা হয়, তাদের পা লোহা বুটে চেপে রাখা হয়, তাদের জিহ্বা কাটা হয় যে ধর্মবিরোধিতা নিস্তব্ধ করার প্রতীক হিসেবে। এক তরুণ নাইট গসপেল অফ ফায়ারের কথা বলে অত্যাচারের মাধ্যমে এবং তাকে একটি বাপ্তিজমাল ফন্টে ডুবিয়ে দেওয়া হয়, নীরবতায় জন্ম নেওয়া অনুসন্ধানকারী ঠাট্টা করে। কিন্তু এই সুষ্ঠু নিধন প্রক্রিয়ার মধ্যে এটিএন একটি কুরিয়ারের ছদ্মবেশে বিশৃঙ্খলার মধ্য দিয়ে আর্মান্ডকে নিয়ে পালিয়ে যায়, এখন একটি গম্ভীর তরুণ যে তার বংশপরম্পরার বোঝা মাথায় নিয়ে হাঁটে যেন এটি একটি কাঁটার মুকুট। তার পোশাকের নিচে লুকানো আছে একটি পশুর চামড়া, যার উপর খোদিত একটি কোডেড মানচিত্র এবং দুটি লাতিন শব্দ, ভেরারিস ডোমিন্স। সত্য ঘুমায়, তারা ধোঁয়া এবং শোকের আড়ালে দক্ষিণে পালিয়ে যায়, সঙ্গে নিয়ে অর্ডারের শেষ আশা। প্যারিসে ফিরে জ্যাককে এমন একটি মঞ্চে নিয়ে যাওয়া হয় যা সাধারণ কাঠের নয়, বরং টেম্পলার রিলিক্স দিয়ে নির্মিত, আনুষ্ঠানিক ম্যান্টেল, খোদিত ক্রস এবং পবিত্র গ্রন্থ, যা একসময় নিবেদিত মনে চুম্বিত হয়েছিল। তাকে ক্ষমা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় যদি সে তার অবস্থান পরিবর্তন করে। সে হাসে, তার ঠোঁট রক্তে ফেটে যায়। তার বদলে সে তার কণ্ঠস্বর উত্থাপন করে, সাপ দিয়ে নয়, ভবিষ্যৎবাণী দিয়ে। যখন চাঁদ রক্ত ঝরাবে এবং পাথর আগুনে ফাটবে, তখন মাটির নিচে লুকানো সত্য উঠে আসবে। এবং যারা ক্রোসকে বিশ্বাসঘাতকতা করেছে তারা অদৃশ্য আগুনে বিচারিত হবে, তারা তাকে জীবন্ত পুড়িয়ে দেয় সেদিন রাতেই। হাওয়া তার শেষ চিৎকারকে সাইন নদী দিয়ে ছড়িয়ে দেয় যেন একটি তলোয়ার। সাক্ষীরা দাবি করেন যে আকাশ অস্বাভাবিকভাবে অন্ধকার হয়ে গিয়েছিল। কেউ কেউ বলেন তারা চাঁদকে লাল হতে দেখেছিল, যদিও কোন গ্রহণ পূর্বাভাস দেওয়া হয়নি। পরবর্তীতে জ্যাক ডি মোলায়ের ছাই ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু কিছু অবশিষ্ট থাকে, তার আংটি, পুড়ে যাওয়া কিন্তু অক্ষত, ছাইয়ের মধ্যে পাওয়া যায়, এবং একটি প্রতীক খোদিত থাকে যা আগে সেখানে ছিল না, একটি একক চোখ, খোলা এবং কাঁদছে। আগুনের উদ্দেশ্য ছিল টেম্পলারদের মুছে ফেলা। কিন্তু এর মাধ্যমে কিছু নতুন সিক্ত হয়ে ওঠে। ভূতদের কেরাভান। তারা যেন এক অশরীরী প্রাণী, সেই ভূমিতে চলছে যা একসময় তাদের অভ্যর্থনা করেছিল। এটিএন নেতৃত্ব দেয় ভ্রাতৃত্বের অবশিষ্টাংশকে, এখন আর বেশি নয়, মাত্র 6 জন ক্ষতবিক্ষত আত্মা, ফ্রান্সের একটি পুরানো এবং সন্দেহপ্রবণ দক্ষিণে। প্রতিটি গ্রাম নতুন নতুন বিপদ নিয়ে আসে। শিশুদের শিখানো হয় লাল ক্রসকে ভয় করতে, অতিথি সেবা দেয়ার লোকেরা পরামর্শ দেয় অজ্ঞাত যাত্রীদের সম্পর্কে, যাচ করা পবিত্র শিশুর সাথে ধর্মবিরোধীদের গুজব ফিসফিস করে। আর্মান্ড আর কোনো ভবিষ্যৎবাণীর নির্দোষ ছেলে নয়, এখন অনেক নামের বোঝা নিয়ে হাঁটছে, টেম্পলার, ডেভিডিক উত্তরাধিকারী, জীবন্ত গসপেল। তার চোখে আগুন এখন আরও ম্লান। সে ঘুমায় না। রাতে সে তার স্বপ্ন মাটিতে আঁকে, জ্বলন্ত টাওয়ার, রক্তিম চাঁদ, একটি পাথরের শহর যা শব্দ ছাড়াই চিৎকার করে। তারা পর্তুগালের দিকে চলেছে, একটি উপকূলের দিকে যা গোপনীয়তা এবং পৌরাণিক গল্পে আঁকা। অনেক আগে টেম্পলাররা তাদের পতন পূর্বাভাস দিয়েছিল এবং নিরপেক্ষ ভূমি দিয়ে পালানোর পথ তৈরি করেছিল। তারা যা পায় তা শুধুমাত্র একটি বন্দরের চেয়ে অনেক বেশি। এটি একটি কবরস্থল এবং একটি অলৌকিক ঘটনা। টোমারের ক্লাফসের নিচে, ক্লাফস এবং অভিশাপ দ্বারা আবৃত, একটি গোপন উপসাগর লুকানো, যা শুধুমাত্র টেম্পলার ক্যাপ্টেনদের দ্বারা পোর্তাসিলেন্স বা নীরব গেট নামে পরিচিত। সেখানে এক অদ্ভুত নীরবতায় আছড়ে পড়েছে 5টি কালো পালওয়ালা জাহাজ, যা সময়ের প্রভাব থেকে অক্ষত। প্রতিটি জাহাজের মধ্যে একটি করে রিলিক সিল করা, তার হালকা। একটি ছাড়া অন্যগুলি সাগরে ভেসে যাওয়ার উপযুক্ত নয়। শুধুমাত্র একটি, যে জাহাজে রয়েছে কোডেক্স ইগনিস, সেই সাইফার যা গসপেল অফ ফায়ারের পূর্ণ সত্য উন্মোচন করবে। কিন্তু তাদের আগমন নজর এড়ায় না। সে আসে নীরবতায়। ভ্যালেরিয়া অফ ভারোনা, একসময় প্লেগ এবং যুদ্ধের শিশুকন্যা, যাকে নিজে জ্যাক ডি মোলায় ইতালির একটি গ্রাম ধ্বংসের মাঝে বাঁচিয়েছিলেন, এখন গির্জার ইনকুইজিটর প্রিমারিস। জ্যাক্সের প্রতি তার বিশ্বাস তার পরিবারের সাথে মরেছে। তার নতুন বিশ্বস্ততা হল বিচার। হাড় সাদা পোশাক পরিহিত এবং একটি রোজারি মণি দিয়ে বোনা ছুরির হাতে, ভ্যালেরিয়া নেতৃত্ব দেন ইনকুইজিটরদের একটি বিদ্রোহী গোষ্ঠী যার নাম ক্রুসিফর্ম, যারা ধর্মবিরোধী পলাতকদের রোমের সীমানার বাইরেও অনুসরণ করতে অনুমোদিত। তবে ভ্যালেরিয়ার ধর্মযুদ্ধটা ব্যক্তিগত। সে এখনও সেই পেন্ডেন্টই পরিধান করে, যা জ্যাক তাকে ছোটবেলায় দিয়েছিলেন, যার রূপালী ক্রসটি আগুনে কালো হয়ে গেছে। সে এটিএনকে ধরা করতে চায় না। সে চায় জ্যাক যা ভালোবাসত তা পুড়িয়ে দিতে। যতই এটিএন জাহাজ প্রস্তুত করতে থাকে, ততই একটি ঝড় সৃষ্টি হয়। এটি প্রকৃতির নয়, বরং আত্মার ঝড়। টেম্পলারদের বাকি অংশ অল্পসংখ্যক বলছে, তারা কি আরও পশ্চিমে পালাবে, অজানা পানির মধ্যে? অথবা তারা কি অন্তর্দেশে ফিরে যাবে এবং ছড়িয়ে পড়বে, যা অবশিষ্ট আছে তা লুকিয়ে রাখবে? এটাই আর্মান্ডের সিদ্ধান্ত। বজ্রধ্বনির মাঝে সে বলল, যদি আমরা ছুটে চলি, আমরা ভূত হয়ে যাব। যদি আমরা পুড়ে যাই, তবে আগুন একটি পথ চিহ্নিত করবে। তারা চাঁদের আলোতে সেল করে,
একে অপরকে জানিয়ে না যে ভ্যালেরিয়া তাদের অনুসরণ করেছে ক্লাফের কিনারায় এবং সে ইতিমধ্যেই ভেলোড ক্রুসকে খবর পাঠিয়েছে। 5টি জাহাজের মধ্যে একটি কখনোই বন্দর ত্যাগ করে না। একটি জ্বলতে থাকে স্পর্শ করার আগেই, একটি বিশ্বাসঘাতকতা বহন করে যা ডেকে নিয়ে যায়, এবং শেষটি, এটি আটলান্টিক কুয়াশার মধ্যে হারিয়ে যায়, সাথে নিয়ে পৃথিবীকে পুনর্জীবিত করার কিংবা ধ্বংস করার শেষ ধাঁধার টুকরো। ভ্যাটিকানে প্রতিধ্বনি। ভ্যাটিকান লাইব্রেরি একটি নীরবতার পবিত্র স্থান, একটি জায়গা যেখানে সময় থেমে থাকে এবং 70 শতাব্দী জুড়ে ধুলো ও অস্বীকারের তলায় চাপা পড়ে থাকে। কিন্তু আজ রাতে এর বন্ধ দরজার পেছনে কিছু একটা কাঁপছে। দ্য সেলেস্টে নাভারো, ভাষাবিজ্ঞানী প্রতিভা এবং প্রাচীন গ্রন্থের জেসুইট শিক্ষিত পণ্ডিত, একটি রহস্যময় প্যাকেজ গ্রহণ করেন যা লাল মোমে সিল করা। কোনো প্রেরক নেই, কোন নোট নেই। ভিতরে একটি পুরনো ডায়েরি, টেম্পলার চামড়ায় বাঁধা, যার পৃষ্ঠাগুলি এসাটোরিক গ্লিফ, লাতিন এবং আরবিতে মার্জিনালিয়া, এবং ভেঙে যাওয়া পাথরের উপরে তারা সমান্তরাল অবস্থান সহ অদ্ভুত স্কেচে ভর্তি। প্রথম পাতার নিচে একটি নাম, এতিয়েন, এবং একটি বছর, 1310। সেলেস্টে হাততালি দেয়। সে তার জীবনকাল ধরে টেম্পলার মিথের অধ্যয়ন করেছে, কিন্তু এটি কোনো কিংবদন্তি নয়। এটি একটি প্রাথমিক বিবরণ যা অর্ডারের পতন এবং যে আগুন বহন করে তার পালানোর কাহিনী বর্ণনা করে। যখন সে পাঠ্যটি বিশ্লেষণ করতে শুরু করে, নিদ্রাহীন রাতগুলি জড়তত্ত্ব অন্তর্দৃষ্টি মধ্যে মিশে যায়। এতিয়েনের ডায়েরির প্রতীকগুলি সান্তা মারিয়া সোপোরা মিনার্ভা গির্জার গোপন আন্ডারগ্রাউন্ড ভল্টে লুকানো পুরানো খোদাইয়ের সাথে মেলে, যা একটি ধ্বংসপ্রাপ্ত পৌরাণিক মন্দিরের উপরে তৈরি। একই খোদাইগুলি সেই আংটির উপরও পাওয়া গিয়েছিল যা জ্যাক ডি মোলায় তার মৃত্যুদণ্ডের সময় পড়েছিলেন বলে শোনা গিয়েছিল। সে বুঝতে পারে গসপেল অফ ফায়ার কেবল একটি মিথ ছিল না, এটি একটি মানচিত্র ছিল, একটি সাইফার, ভবিষ্যদ্বাণী এবং রক্তের একটি কোড, একটি যা ইতিহাসকে ডক্ট্রিন এবং মতবাদী পর্দার পেছনে গাইড করেছে। কিন্তু সেলেস্টে একা নয় তার অনুসন্ধানে। আর্কাইভের মধ্যে একটি ছায়া বিরাজ করছে, কার্ডিনাল ভিটালে, একটি নরম কণ্ঠস্বর এবং রূপালী চুলের অধিকারী নিষিদ্ধ গ্রন্থের কিউরেটর। সে সেলেস্টের প্রতিভাকে প্রশংসা করে, তাকে সীমিত উপকরণে আরও গভীর প্রবেশাধিকার দেয়, এমনকি তাকে বিকল্প গসপেল উদ্বিগ্ন ধর্মতাত্ত্বিকদের একটি অভ্যন্তরীণ গোষ্ঠীর সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু তার সদয় চোখের নিচে রয়েছে ঠান্ডা হিসাব। ভিটালে ভেলোড ক্রসের একজন আধুনিক শিষ্য, একটি গোষ্ঠী যা কখনো মারা যায়নি, শুধু বিবর্তিত হয়েছে। তারা আর বর্ম পরেন না। তারা রোগ পরিধান করে, এনজিও চালায়, চিন্তাভাবনা কেন্দ্রকে তহবিল দেয় এবং নির্বাচনে প্রভাব বিস্তার করে। এবং ভিটালে তাদের স্থপতি। সে বিশ্বাস করে গসপেল অফ ফায়ার হল একটি নতুন বৈশ্বিক ধর্ম তৈরির চাবি, যেটি সত্য এবং মিথকে একত্রিত করে এমন কিছু তৈরি করবে যা নমনীয়। তার কাছে আর্মান্ড কখনো মসিহা ছিল না, সে শুধু একটি প্রোটোটাইপ। যতই সেলেস্টে গভীরে ডুব দেয়, তার দর্শন শুরু হয়। সে একটি ছেলেকে দেখে যার সোনালি চোখে সাপ আঁকা হচ্ছে বালিতে। সে জ্যাককে কাঁদতে শুনে এমন একটি ভাষায় যা সে কখনো শিখেনি, তবে বুঝতে পারে। তার স্বপ্নগুলি আগুনের মতো প্রতীকের সাথে পুড়ে যায়। একটি গোপন ভ্যাটিকান বেসমেন্টে সে অনাবিষ্কৃত খুঁজে পায়, একটি সিল করা কক্ষ, যেখানে শুধু একটি সাপের প্রতীক খোদিত যা একটি ক্রসের চারপাশে মোড়ানো। ভিতরে একটি রিলিক রক্তিম কাপড়ে মোড়ানো, গসপেল অফ ফায়ারের একটি পৃষ্ঠা, যা গির্জা দীর্ঘদিন ধরে রক্ষিত ও পাহারা দিয়েছে। তার উপর একটি বাক্য যা তার রক্ত ঠান্ডা করে দেয়, আগুন শব্দের মধ্যে ঘুমায়। যখন উচ্চারণ করা হবে, এটি আকাশ এবং পাথরকে আলাদা করবে, এবং তারপর তার ফোন বাজে। একটি অপরিচিত নম্বর থেকে একটি টেক্সট। তুমি যথেষ্ট পড়েছ, ডক নাভারো। আমাদের সাথে এসো। অথবা তাদের সাথে পুরো অতীত এখনও শেষ হয়নি। টেম্পলাররা ভুলে যায়নি। এবং সেলেস্টে নাভারো এখন আগুনের নতুন রক্ষক হয়ে উঠেছেন। ধর্মবিরোধীর প্রকাশ। পর্তুগালের আলকোবাসা মঠের ক্যাপেলের ধ্বংসাবশেষের নিচে, মোস দ্বারা আবৃত কবর এবং মোমবাতির আলোচিত্রে ঘেরা, সেলেস্টে নাভারো প্রবেশ করে এমন একটি গুহায় যা 4 শতাব্দী থেকে অপরিষ্কৃত ছিল। এতিয়েনের ডায়েরি এবং আর্মান্ডের ভাঙা ভিশনের মার্জিনে কোট করা সংকেত দ্বারা পথপ্রদর্শিত, সে একটি সিল করা পাথরের কক্ষে পৌঁছায়, টেম্পলারদের শেষ ভল্ট। ভিতরে রয়েছে একটি কালো কাঠের কাফিন, যা লোহায় বাঁধা এবং 3টি ভাষায় খোদিত, হিব্রু, লাতিন এবং আরবি। এটি খুলে না চাবির মাধ্যমে, বরং একটি বাক্য দ্বারা, যা এক মৃত ভাষায় ফিসিসিয়ে উচ্চারণ করা হয়, যা শুধুমাত্র সেলেস্টে এতিয়েনের লেখাগুলি থেকে পুনর্গঠন করেছে। ঢাকনাটি খসখস শব্দ করে। ভিতরে একটি দেহ নয়, একটি বই। সম্পূর্ণ গসপেল অফ ফায়ার। মাংসের মধ্যে বাঁধা। রক্তে লেখা। প্রতিটি পৃষ্ঠা তাপ বিকিরিত করে, যেন শব্দগুলি নিজে থেকে সীমাবদ্ধ হওয়ার বিরুদ্ধে সংগ্রাম করছে। এটি একটি কাহিনী বর্ণনা করে যা অন্য যে কোনো কাহিনীর মতো নয়, যিশুর জীবন না সেভিয়ার হিসেবে, বরং একজন অনুসন্ধানকারী হিসেবে। একজন পুরুষ,
যে পারস্যের পণ্ডিতদের সঙ্গে চলেছিল, মিশরের মরুভূমিতে উপবাস করেছিল এবং জেরুজালেমের বাজারে উপদেশ দিয়েছিল, ঈশ্বরের পুত্র হিসেবে নয়, বরং মানবের মধ্যে থাকা ঐশ্বরিক সম্ভাবনার প্রতিবিম্ব হিসেবে। এটি প্রকাশ করে যে অলৌকিক কীর্তি ছিল রূপক, যে উদ্ধার এক গির্জার মাধ্যমে নয়, বরং জাগরণ মাধ্যমে ছিল, যে তার বংশধর শুধুমাত্র পোস্টলদের মাধ্যমে নয়, বরং রক্তের মাধ্যমে পাশ করেছে। সেলেস্টে পতিত হয় যখন তার মনের মধ্যে দর্শনগুলি প্লাবিত হয়। সে আরমান্ডকে দেখে, এখন একজন পরিপক্ক পুরুষ, নির্বাসিত এবং ঘুরে বেড়াচ্ছে, মিথ্যা নামে বেঁচে আছে। সে বেঁচে আছে, মহাদেশের পর মহাদেশে লুকিয়ে, জানে যে সে কে, ধর্মবিরোধী রক্তের শেষ উত্তরাধিকারী, খ্রিস্টের শিক্ষার এবং ডেভিডের পরিবারের বংশধর। এবং সে আর লুকাচ্ছে না। সে পর্তুগালে ফিরে এসেছে, সেই একই স্পন্দন দ্বারা যা সেলেস্টেকে এখানে নিয়ে এসেছিল। তারা মঠের উপরের চেম্বারে মিলিত হয়, দুটি জীবন যা শতাব্দী জুড়ে নীরবতার দ্বারা আলাদা হয়ে গেছে। সেলেস্টে তাকে গসপেলটি দেয়। সে তা পড়ে না। আমার পড়ার দরকার নেই, সে বলে, কভারটি স্পর্শ করে। এটি ইতিমধ্যেই আমার মধ্যে লেখা। কিন্তু ঠিক যখন তারা পৃথিবীকে সত্য প্রকাশ করতে প্রস্তুত হচ্ছিল, বিশ্বাসঘাতকতা আঘাত করে। কার্ডিনাল ভিটালে আসে, ভ্যাটিকান কূটনীতিক হিসেবে নয়, বরং ভেলট ক্রুসের কণ্ঠস্বর হিসেবে। তার সাথে ব্যক্তিগত সামরিক ঠিকাদার, একটি মিডিয়া ব্ল্যাকআউট দল এবং একটি স্যাটেলাইট ফিড যা আসন্ন সম্প্রচারটি আটকে দেওয়ার জন্য প্রস্তুত। ভিটালের মুখ ঠান্ডা, প্রায় শোকাবহ। তুমি কখনোই সত্য মুক্তি দেওয়ার জন্য ছিলেন না, সে আরমান্ডকে বলে। তুমি তা প্রতীকীভাবে উপস্থাপন করার জন্য ছিলেন, যতক্ষণ না আমরা তা নিয়ন্ত্রণ করতে পারি। সে একটি ছোট ছুরি টেনে বের করে, রূপালী, বাঁকানো এবং ওরোবোরোসের খোদাই করা। সেলেস্টে দেরিতে বুঝতে পারে, সে চায় তাদের নীরব করতে নয়, আরমান্ডকে ক্যামেরায় শহীদ বানাতে, তাকে একটি প্রতীক বানাতে যা একটি নতুন সিনক্রেটিক ধর্ম শুরু করবে, ঈশ্বরত্ব দ্বারা নয়, পরিকল্পনা দ্বারা। কিন্তু সেলেস্টে একটি সিদ্ধান্ত নেয়। সে তাদের মধ্যে ঝাঁপ দেয়। ছুরিটি তার কাঁধে আঘাত করে, কিন্তু বিশৃঙ্খলার মুহূর্তটি যথেষ্ট হয় আরমান্ডকে গসপেলটি ধরতে এবং গুহার গলির মতো সুড়ঙ্গগুলোতে পালিয়ে যেতে। রিলিকটি এখন চলে গেছে। ভবিষ্যৎবাণী ভাঙা। এবং ভিটালের পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে। রক্তাক্ত এবং শ্বাসকষ্টে, সেলেস্টে বেদনায় হাসে। তুমি ঈশ্বরকে তোমার চিত্রে গড়তে চেয়েছিলে। তুমি ভুলে গিয়েছিলে, আগুন সেই হাতে পুড়ে দেয়, যেটি তা খুব শক্ত করে আঁকড়ে ধরে, পৃথিবীর উপরে, বজ্র গর্জন করছে। চাঁদ একসময় পূর্ণ, এখন একটি রক্তিম ছায়ায় ঢাকা পড়ে। একটি রক্তচাঁদ। 1 শতাব্দীরও বেশি সময় পর প্রথম। এবং কোথাও, ক্যামেরা এবং ক্যাথেড্রাল থেকে অনেক দূরে, আরমান্ড গসপেলটি খোলে, পড়া নয়, বরং এটিকে পুড়িয়ে দিতে। যে দিনটি পৃথিবী ভুলে গিয়েছিল। গসপেল অফ ফায়ার আরেকটি মিথ নয়। এটি এখন একটি ঝড়, ক্ষমতার করিডোরে ছিঁড়ে যাচ্ছে। মরকুশের বাজারে ফিসিয়ে বলা হচ্ছে, ফোরামে লেখা হচ্ছে, তেহরান এবং বার্লিনের ছাদে চিৎকার হচ্ছে। অনলাইনে অনুবাদিত অংশগুলি উঠে আসতে শুরু করে। একটি মাত্র পদ্ম বাজারগুলোকে বিপর্যস্ত করে দেয়। রোমে এক ধর্মতাত্ত্বিক লাইভ টেলিভিশনে একটি অনুবাদিত পাঠ্য পড়ার পর আত্মহত্যা করে। মহাদেশ জুড়ে বিশ্বাস পতন ঘটে এবং আগে থেকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে থাকে। আমেরিকায় মেগাচার্চগুলি বিভক্ত হয়ে যায়। ইসরায়েলে চরমপন্থীরা আরমান্ডকে মিথ্যা মসিহা বলে আখ্যা দেয়। মক্কায় পিলগ্রিমরা গসপেলের শ্লোক গোপনে পাঠ করতে শুরু করে। ভেলট ক্রস এখন ভাঙা এবং প্রকাশিত, একটি সমন্বিত ভুল তথ্য প্রচার অভিযান শুরু করে, ইন্টারনেটকে টেক্সটের পরিবর্তিত সংস্করণ দিয়ে ফরওয়ার্ড করে জনসাধারণকে বিভ্রান্ত করতে এবং ন্যারেটিভের উপর নিয়ন্ত্রণ দাবি করতে। সেলেস্টে এখন ক্ষতবিক্ষত এবং শিকারী, সেফ হাউসগুলির মধ্যে চলাফেরা করে। তাকে পৃথিবীর প্রতিটি মিডিয়া আউটলেট থেকে একটি মঞ্চের প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সে প্রত্যাখ্যান করে। সে বিশ্বাস করে, সত্য মঞ্চে প্রদর্শনের জন্য নয়, বরং একটি একক আত্মার জন্য যার উপর এটি তার ভাগ্য নির্ধারণ করতে হবে। সে আত্মা হল আরমান্ড। সে একবার আরও হারিয়ে গেছে। যতক্ষণ না এক রাতে আজোর্সের একটি ভুলে যাওয়া আগ্নেয় দ্বীপে, সেলেস্টে তাকে খুঁজে পায়। সাধারণভাবে বেঁচে আছে, একা, আকাশের দিকে তাকিয়ে, যেন এমন একজন পুরুষ যে স্বর্গ এবং নরক উভয়কেই পার করেছে এবং এখনও জানে না কোনটি কোনটি। সে গসপেলটি তার কোলে ধরেছে। সেলেস্টে অনুরোধ করে, যদি আমরা এটি সাবধানে মুক্তি দিই, প্রসঙ্গপূর্ণভাবে, অধ্যয়ন করে, অস্ত্র হিসেবে ব্যবহার না করে, আমরা পৃথিবীর আত্মার যা বাকি রয়েছে তা বাঁচাতে পারব। কিন্তু আরমান্ড, তার চোখে আগুন এবং রক্তে শতাব্দী, শুধু বলে, আমরা প্রস্তুত নই। আমরা কখনোই ছিলাম না। সে গসপেলটি নিয়ে চলে যায় খোয়াফের কিনারায়, যেখানে লাভা টিউবগুলো পৃথিবীর নিচে প্রসারিত, এক প্রাচীন ঈশ্বরের শিরার মতো। হাওয়া গর্জন করছে। আকাশ রক্তিম ঝড় এবং ধূলিতে ঢাকা। সে গসপেলটি অন্ধকারে ফেলে দেয়। এটি কোনো শব্দ ছাড়াই গিলতে থাকে। নীরবতা। এবং তারপর বৃষ্টি। পরে সেলেস্টে একটি শেষ নোট লিখে এটিএনের ডায়েরিতে।
সে এটি সিল করে কাপড়ে মুড়ে মঠের ভল্টে রাখে। সত্য অস্তিত্ব রয়েছে। এটি বাস্তব ছিল। তবে কখনো কখনো দয়া মানে নীরবতা, পৃথিবী এগিয়ে চলে। ইতিহাসবিদরা গসপেল অফ ফায়ারকে একটি প্রতারণা হিসেবে চিহ্নিত করে। ভেলড ক্রস পিছু হটে পুনঃব্র্যান্ডিং করে পৃথিবীর চেতনার পরবর্তী ফাটলটির জন্য অপেক্ষা করে। ভ্যাটিকান সবকিছু অস্বীকার করে। ষড়যন্ত্র তত্ত্বগুলি জন্ম নেয়। বিশ্বাস ভেঙে পড়ে, সংস্কারিত হয়, টিকে থাকে। এবং কোথাও একটি ছোট কফি শপে একটি মহিলার ক্ষতবিক্ষত কাঁধ এবং নীরব চোখ নিয়ে চা অর্ডার করে এবং কবিতার একটি বই পড়ছে। ওয়েটার তার নাম জানতে চায়। সে হাসে। ভেরিটাস স্ক্রিন কালো হয়ে যায়। একটি একক লাইন চলে আসে, সত্য একটি তলোয়ার। শুধুমাত্র যারা তার জন্য রক্ত ঝরাতে পারে তারা এটি ব্যবহার করতে পারে।